আপনারা আছেন এখন ভৌতিক চ্যানেল কেয়ার অফ ভয়। কেয়ার অফ ভয়ের আজকের নিবেদন বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যু 1950। জীবনদশায় শিক্ষকতার পাশাপাশি লিখেছেন অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, দিনলিপি। আপনারা এখন শুনবেন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মা। গ্রামের পাওরের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুন গো, এমনিবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটা টান ধরেছে। নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আজ আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলে। জরিপের বড় সাহেবের শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নিপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানিপুরের মাপজোক করে জমি রেকর্ড করার কাজে এসেছেন। বয়স বেশি নয়, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা দুলতেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতেই তিনি ছইয়ের ভিতর থেকে বের হয়ে এলেন এবং একটু পরেই হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করে দিলেন। নিপেনবাবুকে বললুম, টেনেন্সি এক কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গাটা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায়। গ্রাম্য নদী তীরে দুপার ভরে সবুজে সবুজে লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেটু ফুলের বন, ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরি ঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে। দুপারের পোড়া রোদ, কটা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্র বিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁপাড়ের গর্তের মধ্যে ওদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু নুচু বলমুড়োর ঝাড়। তাদের কুচো কুচো হলুদ ফুল থেকে যেন জায়ফলের মতো একটা গন্ধ উঠে আসছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাওরের ধারে মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলে। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে জিজ্ঞেস করলো, রসুলপুর কোন গা খানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমুরে, পাশের ওই আটা আমডাঙ্গা। রসুলপুর হলো এ গাঁগুলোর পেছনে, কোষ দুই তফাৎ। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমাজমি অনেকে আগে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতে লাগলেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরবো। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হয়ে গেল। চক্রবর্তী মশাই সেদিনও উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করল, এটাকে বউচণ্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই? আপনার কি এ বিষয়ে কোনো জানা আছে? নৃপেনবাবু বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি কথা? শুননি তো কখনো? আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা এই সেকেলের গল্প। ওর ছেলেবেলায়
আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে। সেকালে এই গ্রামে এক ঘর সম্পূর্ণ গেরস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাক ছিল। এই পতিত পাবন চৌধুরী মশাই তার তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন। তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এখন সে বিশেষ বয়সে তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলে খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-এর কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাদ যেন অর্তনের টেক্কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, বাসা বাসা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নূতন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত স্বভাব দেখে পাড়ার লোকে বললেন, এরকম বউ এ গায়ে আর আসেনি। মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সে খুড় শ্বশুরির দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটলো। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ। সে কিছুতেই স্বামীর ঘেষ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ বোধহয়, এই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যোগী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বারেই হয় না। আমির ঘরে কিছুতেই সে যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এর কাছে ওর কাছে আকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই সে কেমন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোর শেকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে টক টক করে কাঁপছে। আর পর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতেক গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এইরকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর নাকামি ভালো লাগে। ঘরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নাই, বাড়ির কোথাও নাই। নিকটে বাপের বাড়ির গা, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো কিন্তু সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখ ও নিরীহ চোখের ভাব, মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থী পক্ষের স্ত্রী ঘরে আনলেন। অজ পাড়া গা নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চললো। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই গ্রামের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত, মজে বাউর হয়ে গিয়েছে। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেলে শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70 বছর তো হবেই। এই থেকে কিন্তু আজ পর্যন্ত এসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে
মাঠের ধারে বনের মধ্যে নির্ভীত দুপুরে বাঁশের বনে ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠেছে। মুখে জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার সময় হাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠের সন্ধ্যার আবছায় জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমে দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠের সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নারকেলের গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় যেন খানিকটা আগে এখান দিয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ ধূপ যেখানে বড় ঘন সেই দিকেই চলে গিয়ে মাঠের ধারে সেই হাতিম গাছের তলায় কুলচণ্ডী তলা। চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধূরা পিঠে কাঁচা দুধ আর নূতন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে। বৌচণ্ডী সকলের মঙ্গল করে। অসুখ হলে হারিয়ে দে নূতন প্রস্তুতি, স্তনে দুধ শুকিয়ে গেলে তার কাছে পুজো দিলেই আবার দুধ হয়। প্রতি ছেলের সত্যি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করে। এরপরেই শিগগিরই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ থেকে উদ্ধার করতে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরো নানান কথাবার্তার পর তিনিও আর বাকি সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনের বনে সুর সুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। বাঁ দিকের দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখ পড়ে। নৌকোর গলুয়ে বসে আসন্ন সন্ধ্যার ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলো। মাঠের মাঝে উঁচু ঢিবির ওখানকারটা ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যেকার বট গাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিশিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনে পাখিরা ঘুমের ঘরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে বাতাস বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূবের দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারে আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পা। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি অথবা কোনো পতঙ্গের ডাক। বাউড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরে নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশাটা ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ভীরু পল্লবী দুটির মতো। নমস্কার। এখানেই শেষ হলো আমাদের আজকের নিবেদন বৌচণ্ডীর মাঠ।